হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর 2024-এর যে ফর্ম বেরিয়েছে সেই পরীক্ষাকে টার্গেট করে আজকের এই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস, যেটা ভারতের সংবিধানের উপর। এবং বিগত দিনে 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে সমস্ত পুলিশের পরীক্ষা হয়ে গেছে, সেই সমস্ত পুলিশের পরীক্ষায় আসা ভারতের সংবিধানের যে সমস্ত কোশ্চেনগুলো, সেইগুলো আমরা আজকে এই ক্লাসে কিন্তু আলোচনা করব। তো আজকের ক্লাসটা হচ্ছে পুলিশ স্পেশাল ক্লাস, জেনারেল নলেজ, যেটা হচ্ছে ভারতের সংবিধান। ঠিক আছে? তো শুরু করা যাক। আর আমরা যে সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো নিয়েছি যেখান থেকে, মানে যেই পরীক্ষাগুলো অর্থাৎ পুলিশের সমস্ত যে পরীক্ষাগুলো হয়েছে, সেটা ডাব্লিউপি সাব ইন্সপেক্টর হোক, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল, কেপি কনস্টেবল লেডি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর, সিভিল ডিফেন্স, স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর, ওয়ার্ডার, কলকাতা পুলিশ সার্জেন্ট, এই সমস্ত কিন্তু পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেইগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষার জন্য খুব উপকার হবে। তো প্রথম প্রশ্ন আসি, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটা এসেছিল রিসেন্ট ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলি 2023-এ। ঠিক আছে? এখানে অপশান কি কি দিয়েছে: ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু, বাল গঙ্গাধর তিলক এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে উত্তর কি হবে? ভারতের সংবিধানের জনক কিন্তু বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। কারণ ভারতের সংবিধানের যে খসড়া কমিটি হয়েছিল, ড্রাফটিং কমিটি, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কিন্তু ডক্টর বি আর আম্বেদকর ছিল। এবং আমরা জানি ভারতের সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল কবে? 26শে নভেম্বর। ঠিক আছে? 26শে নভেম্বর 1949 সালে কিন্তু সংবিধান গৃহীত হয়েছিল। গৃহীত হয়েছিল। ঠিক আছে? এবং কার্যকর হয়েছিল সংবিধান কবে? যদি বলা হয় যে সংবিধান কার্যকর কবে হয়েছিল, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। তাহলে দুটো সালে কিন্তু ইম্পর্টেন্ট। এবং আমরা জানি 26শে নভেম্বরকে কিন্তু এখন সংবিধান দিবস বলা হয়। কি বলা হয়? সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। আর 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে? তাহলে 26শে নভেম্বর 1949 সালে কিন্তু সংবিধান গৃহীত হয়েছিল, অ্যাডপ্টেড হয়েছিল, এবং সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। এবং ভারতের সংবিধানের জনক কাকে বলা হচ্ছে? ডাক্তার বি আর আম্বেদকরকে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে, নিচের কোনটি একটি রিট নয়? ঠিক আছে? তো এই রিট, এটা দেখো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলি 2023 এসেছিল, এটাও কিন্তু রিসেন্ট পরীক্ষায় আসা কোশ্চেন। এই যে রিট নয়, আমাদের কিন্তু সংবিধানের টোটাল 5টা রিটের কথা বলা আছে, 5 রিট। এটা কোথায় আছে? আর্টিকেল নাম্বার 32-তে আছে, যেখানে বলা আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আমাদের যে 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, ঠিক আছে, মৌলিক অধিকার, মৌলিক অধিকার আছে, সেই 6টি মৌলিক অধিকার মধ্যে একটি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আর্টিকেল 32-তে বলা আছে। সেখানে কিন্তু আমাদের এটা কি অ্যাকচুয়ালি, যখন আমাদের সংবিধান মৌলিক অধিকার পূর্ণ হয়, তখন সেইটার প্রতিবিধানের জন্য আমরা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে যেতে পারি। তো সেইখানে টোটাল 5টা রিটস বলা আছে। একটা হচ্ছে হেভিয়াস কর্পাস, সার্টিওরারি, ম্যান্ডামাস, কোয়ারেন্টো এবং প্রোহাইবিশন। ঠিক আছে? তাহলে আমাদের এইখানে দেখতে পাচ্ছি না কোনটা? স্পেশাল লিভ পিটিশন। এইটা কিন্তু কোনো রিট নয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে স্পেশাল লিভ পিটিশন। তাহলে 5টা রিট কি কি? হেভিয়াস কর্পাস, সার্টিওরারি, ম্যান্ডামাস, কোয়ারেন্টো এবং প্রোহাইবিশন। ঠিক আছে? আর্টিকেল 32-তে কিন্তু বলা আছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন যাই। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্ট প্রসিডিওর কার ক্ষেত্রে করা হয়? এই ইমপিচমেন্ট প্রসিডিওর কিন্তু করা হয় রাষ্ট্রপতির ক্ষেত্রে। ঠিক আছে? রাষ্ট্রপতির ক্ষেত্রে আর্টিকেল 61 অনুযায়ী, সংবিধানের আর্টিকেল বা ধারা 61 নম্বর এ কিন্তু বলা আছে এই রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা। এই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট কেন করা হয় সেটা কিন্তু বলা আছে সংবিধানে, যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, ভায়োলেশন অফ কনস্টিটিউশনের জন্য কিন্তু এই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়। তো এটা দেখো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলি 2023-এ এসেছিল। ঠিক আছে?
আমরা নেক্সট প্রশ্নে যাই। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? এটাও ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023 পরীক্ষাতে এসেছিল। তাহলে প্রত্যেক বছর লোকসভায় বাজেট কে পেশ করে? তাহলে প্রতি বছর কিন্তু বাজেট পেশ করে আমাদের অর্থমন্ত্রী। ভারতের অর্থমন্ত্রী যিনি থাকবেন তিনি কিন্তু করবেন। এখন এই বাজেট কিন্তু আমাদের সংবিধানে বাজেট কিন্তু কথাটা নেই। কি আছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসাবে কিন্তু আমাদের সংবিধানে আছে এবং সংবিধানের ধারা 112তে বলা আছে। 112তে কিন্তু এটা বলা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ এই বাজেটটাকেই বোঝানো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে প্রথম বাজেট কে পেশ করেছিল? এটা কিন্তু কমেন্টে জানাবে। প্রথম বাজেট কে পেশ করেছিল? কে পেশ করেছিলেন? যেমন এখন আমাদের অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন, তিনি পেশ করবেন। তাহলে প্রথম বাজেট কে পেশ করেছিলেন? ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আমরা চাই নেক্সট প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর? এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয়। এটাও ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলি 2023-এ এসেছিল। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা ডাব্লিউপি লেডি কনস্টেবলে কিন্তু এখনো পর্যন্ত 5টা কোশ্চেন পেলাম। ঠিক আছে, তাহলে পলিটিক্স থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসে এবং আমরা কিন্তু পিআইকিউগুলো করলে কিন্তু অনেকটা উপকৃত হব। ঠিক আছে, বা বুঝতে পারবো যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসে। তো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে কত? 60, 62, 65, 58। তাহলে উত্তর কি হবে এখানে? এখানে হবে 65 ইয়ার্স। 65 ইয়ার্স। আর যদি হাইকোর্টের ক্ষেত্রে বলা হয় তখন কিন্তু হবে 62 বছর। হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে কিন্তু অবসর গ্রহণের সময়সীমা হচ্ছে 62 বছর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাই। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেবার জন্য ভারতীয় সংবিধানের কোন পদটি তৈরি করা হয়েছে? তাহলে কেন্দ্রীয় সরকারকে যে আইন বিষয়ক পরামর্শ দেবে তার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি হয়েছে? এটা আমরা দেখতে পাচ্ছি কেপি কনস্টেবল প্রিলি 2023 পরীক্ষাতে এসেছে। এটা রিসেন্ট পরীক্ষা, কেপি কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি 2023 পরীক্ষায় এসেছে। তাহলে অপশান কি কি আছে? লোকসভা স্পিকার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক যে পরামর্শ দেয় তাকে আমরা বলছি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আমাদের সংবিধানের 76 নম্বর কিন্তু ধারাতে বলা আছে। কত ধারায় বলা আছে? 76 নম্বর ধারাতে বলা আছে। এবং আমাদের প্রত্যেকটা রাজ্যেও কিন্তু রাজ্য সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেয়, তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া নয়, শুধুমাত্র অ্যাডভোকেট জেনারেল বলা হয়। অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট রেসপেক্টিভ, কারণ আমাদের অনেকগুলো স্টেট আছে, 28টা রাজ্য, তাই আমাদের অ্যাডভোকেট জেনারেল বলা হয় রাজ্যের ক্ষেত্রে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। অফ স্টেট হবে সেটা, স্টেটস। এটা কিন্তু আছে আমাদের 165 ধারা 165-তে কিন্তু বলা আছে অ্যাডভোকেট জেনারেলের কথা। ঠিক আছে, কথা আছে বর্তমানে এখন অ্যাটর্নি জেনারেল কে আছে? অ্যাটর্নি জেনারেল আছে আর ভেঙ্কট রামানি। আর ভেঙ্কট রামানি। বর্তমান যে অ্যাটর্নি জেনারেল আছেন তার নাম হচ্ছে আর ভেঙ্কট রামানি। বোঝা গেল? এবং আরেকটা গুরুত্বপূর্ণ এই অ্যাটর্নি জেনারেল থেকে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি আমাদের রাজ্যসভা এবং লোকসভার মেম্বার না হওয়া সত্ত্বেও রাজ্যসভা অথবা লোকসভাতে গিয়ে কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেন, সেখানে স্পিচ দিতে পারেন। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা, ঠিক আছে, প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়, সোশ্যালিস্ট এবং সেকুলার? এই প্রশ্নটাও কিন্তু কেপি কনস্টেবল প্রিলি 2023-এ এসেছিল। ঠিক আছে, এই প্রস্তাবনাটা কি? প্রস্তাবনা হচ্ছে আমাদের যখন সংবিধান তৈরি হয়, যখন গণপরিষদ তৈরি হয়, গণপরিষদের অধিবেশন হয়, তখন কিন্তু জওহরলাল নেহেরু 13ই ডিসেম্বর 1946-এ, ঠিক আছে, যে অবজেক্টিভ রিজলিউশন দিয়েছিল, অবজেক্টিভ রেজলিউশন দিয়েছিল, সেটাই কিন্তু পরবর্তীকালে প্রস্তাবনা হয়েছিল। এই প্রস্তাবনা কিন্তু একবার সংশোধন হয়েছে, সেটা হচ্ছে
এই সংশোধন যেখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এর সঙ্গে আরও একটা শব্দ যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে অখণ্ডতা। ঠিক আছে, অখণ্ডতা। এই 3টে শব্দ কিন্তু যোগ হয়েছিল। সমাজ সোশ্যালিস্ট, সেকুলার, এই দুটো শব্দ যুক্ত হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42তম সংবিধান সংশোধন 1976-এ। ঠিক আছে, 1976-এ 42তম সংশোধনীর মাধ্যমে প্রিয়াম্বুলে কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়। প্রশ্নটা প্রচুরবার পরীক্ষায় এসে, খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল বা অ্যাডপ্টেড হয়েছিল? আমি এখনই বলেছিলাম ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2020, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2020-তে এই প্রশ্নটা এসেছিল। আমি এখনই বলেছিলাম যে কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1950, 26শে নভেম্বর 1950। আর চালু যদি হয়েছিল, যদি বলা হয় কার্যকর কবে হয়েছিল, সংবিধান কার্যকর, সেক্ষেত্রে হবে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, বোঝা গেল? পরের প্রশ্ন যাই। আচ্ছা, এই যখন সংবিধান আমাদের কার্যকর হয়, ঠিক আছে, তখন আমাদের কতগুলো ধারা ছিল সংবিধানে? যখন এই সংবিধান কার্যকর হয় তখন কিন্তু সংবিধানের টোটাল ধারা ছিল 395টা। তপশিল বা শিডিউল ছিল, তপশিল ছিল কিন্তু 8টা, এবং পার্ট বা অংশ ছিল 22টা। এটা কিন্তু মনে রাখবে। কিন্তু বর্তমানে তপশিল আছে 12টা, এটা বর্তমানে। পার্ট আছে 25টা, আর্টিকেল 450-রও বেশি হয়ে গেছে। ঠিক আছে, 450+। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন কি বলছে, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছে? স্টেট যে রিঅর্গানাইজেশন অ্যাক্ট, সেই অনুযায়ী স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 অনুযায়ী কিন্তু আমাদের অনেক রাজ্য ভাগ হয়েছে। তার মধ্যে ঝাড়খণ্ড রাজ্য কোন রাজ্য থেকে ভেঙে তৈরি করা হয়েছে? তো ঝাড়খণ্ড রাজ্য তৈরি করা হয়েছে বিহারকে ভেঙে। ঠিক আছে, বিহার রাজ্যটা ভেঙে কিন্তু তৈরি করা হয়েছে ঝাড়খণ্ড। কত সালে করা হয়েছিল? এটা 2000 সালে। ঠিক আছে, 2000 সালে 15ই নভেম্বর কিন্তু এই বিহারকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়েছিল। বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছে নীতিশ কুমার, এবং বিহারের রাজ্যপালকে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। হ্যাঁ, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? এই বিধান পরিষদ কিন্তু, যেমন প্রত্যেকটা রাজ্যতে বিধানসভা আছে, প্রত্যেকটা রাজ্যতে কিন্তু বিধান পরিষদ নেই। আমাদের যেমন লোকসভা, রাজ্যসভা আছে পার্লামেন্টে, তেমন প্রত্যেকটি রাজ্যে স্টেট অ্যাসেম্বলি এবং স্টেট কাউন্সিল আছে, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে। তো লেজিসলেটিভ কাউন্সিলকে বলছি আমরা বিধান পরিষদ। তাহলে কোন কোন রাজ্যে বিধান পরিষদ নেই, এইটা হচ্ছে আমার প্রশ্ন। অপশন, এই প্রশ্নটা এসেছিল ডাব্লিউবিপি কনস্টেবল মেন পরীক্ষা 2020 সালে। তো বর্তমানে কিন্তু 7টা রাজ্যে শুধুমাত্র বিধান পরিষদ আছে। তাহলে যদি বলা হয় বিধান পরিষদ কোন কোন রাজ্যে আছে, বিধান পরিষদ কোন কোন রাজ্যে আছে? বিধান পরিষদ আছে বর্তমানে 7টি রাজ্যতে। কটা রাজ্য আছে? 7টা রাজ্য। এক হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, বিহার, জম্মু অ্যান্ড কাশ্মীর, যদিও এটা রাজ্য নয়, ইউনিয়ন টেরিটরি হয়ে যাচ্ছে, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ। টোটাল কটা হলো? 7টা। 1 2 3 4 5 6 7, এই টোটাল 7টা রাজ্যে কিন্তু বিধান পরিষদ আছে। তাহলে উত্তরপ্রদেশে আছে, মহারাষ্ট্রে আছে, বিহারে আছে, তাহলে নেই কোথায়? উত্তর হবে কি? রাজস্থান। তাহলে এই যে বিধান পরিষদ কিন্তু আমাদের সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? 169, 169 নম্বর ধারায় কিন্তু বিধান পরিষদ সম্পর্কে বলা আছে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গেও বিধান পরিষদ নেই? পশ্চিমবঙ্গে কিন্তু প্রথমে বিধান পরিষদ ছিল, তাহলে কবে লোপ পেল? তাহলে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অ্যাবলিশ করা হয়েছে, বাতিল করা হয়েছে 1969 সালে। কবে? 1969 সালে 1 আগস্ট থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই বিধান পরিষদকে বাতিল করা হয়েছে বা অবলুপ্তি করানো হয়েছে পশ্চিমবঙ্গে বিধান পরিষদে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর বার রিপিট হয়েছে,
ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019 পরীক্ষায় এসছে। 2019-এর যে কনস্টেবল মেন পরীক্ষা হয়েছিল তাতে কিন্তু এসেছিল। কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। 59, 58তম, 61তম এবং 60তম। ঠিক আছে, 60তম। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1989 রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তখন কিন্তু এই সংবিধান সংশোধন হয়েছিল, যেখানে ভোটাধিকারের বয়সটাকে কমিয়ে 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। এবং এইটা 326 ধারার পরিবর্তন করা হয়েছিল। ধারা 326-এ কিন্তু এটা পরিবর্তন করা হয়েছিল, যেখানে বয়সটাকে কমানো হয়েছিল 18 বছর। তাহলে উত্তর কি হবে? 61তম সংবিধান সংশোধন 1989। ডাব্লিউপি কনস্টেবল মেন 2019 পরীক্ষায় কিন্তু এটা এসেছে। নেক্সট প্রশ্ন, সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়টাকে বোঝায়? ডাব্লিউপি কনস্টেবল মেন 2019। তো জিরো আওয়ার বলতে বোঝায় 12টা থেকে 1টাকে। কখন? 12টা থেকে 1টা। এই সময়টাকে কিন্তু সংসদে জিরো আওয়ার বলা হয়ে থাকে। নেক্সট বলছে, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2019। তাহলে জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? হচ্ছে প্রত্যেকটা জেলার, সেই জেলার জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর যিনি থাকেন, তিনি হচ্ছেন সেই জেলার মুখ্য রাজস্ব আদায়কারী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হয়েছিল? প্রথম লোকপাল, ভারতের প্রথম লোকপাল, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 এসেছিল। তো প্রথম লোকপাল ছিল পিনাকি চন্দ্র ঘোষ, পিসি ঘোষ। ঠিক আছে। লোকপাল হচ্ছে বডি অফ অম্বুডসম্যান বা অ্যান্টি করাপশন অথরিটি এটা। তো বর্তমানে কে আছে? বর্তমানে আছে অজয় মানিক রাও খানওয়ালিকার। ঠিক আছে, অজয় মানিক রাও খানউইলকার, অজয় মানিক রাও খানউইলকার, ইনি হচ্ছেন বর্তমান লোকপাল। ইনি হচ্ছেন বর্তমান লোকপাল, হচ্ছেন ভারতের অজয় মানিক রাও খানউইলকার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? হার্ট অ্যান্ড সাউল অফ দ্য কনস্টিটিউশন কোন ধারাকে বলা হচ্ছে? তাহলে হার্ট অ্যান্ড সোল, এটা কোন আর্টিকেলকে বলছে? এটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019 এসেছে। ঠিক আছে। তাহলে এটা কি হবে উত্তর? 356, 32, 19, 14। তাহলে এখানে উত্তর হবে 32 নম্বর ধারা। আমাদের যে মৌলিক অধিকারের 6 নম্বর ফান্ডামেন্টাল রাইট, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, আর্টিকেল 32কে বলা হচ্ছে সংবিধানের হৃদয় এবং আত্মা। কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর, যাকে আমরা ভারতের সংবিধানের জনক বলছি। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, 1946 সালের যে ক্যাবিনেট মিশন এসেছিল, সেই ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো এই ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। লর্ড প্যাথিক লরেন্স। ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019-এ কিন্তু এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে, যেটাকে আমরা ছিটমহল চুক্তি বলে থাকি? ঠিক আছে, উত্তরবঙ্গের ছিটমহল ভারত ও বাংলাদেশের মধ্যে হয়েছে। এটা ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019-এ এসেছে। ঠিক আছে। এটা কত সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে? তাহলে এটা হয়েছে 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। টোটাল আমাদের এখন লেটেস্ট 106 সংবিধান হয়েছে। ঠিক আছে। 101 হচ্ছে জিএসটি, জিএসটি নিয়ে আছে। ঠিক আছে। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা হচ্ছে 101। এবং 102 হচ্ছে এনসিবিসি, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। হ্যাঁ, ওবিসি যে কমিশন, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই কমিশনকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার কিন্তু সংশোধনী। ঠিক আছে। আর 103-এ তো সবাই জানো, আমাদের এটা খুব চর্চিত, সবাই মোটামুটি জানো, 10% রিজার্ভেশন ফর ইকোনমিক্যাল উইকার সেকশনস। ঠিক আছে, এটা। আর 105-এ তো 106-এ রিজার্ভেশন, লেটেস্ট 106 সংশোধনীতে আছে যে 1/3 রিজার্ভেশন। ঠিক আছে,
ফর ওমেন ইন লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, রিজার্ভেশন ফর ওমেন্স। 18 নম্বর কোশ্চেন কি বলছে, সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2012তেই প্রশ্নটা এসেছে। প্রথম বলছে দেশ পরিচালনা করা, আইন প্রণয়ন করা, রাজস্ব আদায়, সরকারের সমালোচনা করা। তাহলে সরকারের সমালোচনা করা তো সংসদের কাজ নয়, এটা কি মেন কাজ? গুরুত্বপূর্ণ কাজ কি? রাজস্ব আদায়, রাজস্ব আদায় করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে। দেশ পরিচালনা করার জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ, তার সঙ্গে পুরো গভর্নমেন্ট আছে। তাহলে সংসদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ল মেকিং হাউস, যেটাকে আমরা বলছি আইন প্রণয়ন করা। উত্তর কি হবে এখানে? আইন প্রণয়ন করা। বোঝা গেল? কি হবে উত্তর? আইন প্রণয়ন করা। নেক্সট প্রশ্ন কি বলছে, কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক হচ্ছে, এখানে উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি বিধানসভা রয়েছে। এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2012তে এসেছে। 20 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লিখিত আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইটস। যেখানেই ফান্ডামেন্টাল রাইটস আছে আমাদের কিন্তু সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের সাধারণ জনগণের জন্য। ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2012তে এসেছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যে পার্ট, কোন অংশে মানে পার্ট, কোন পার্টে বলা আছে? আমাদের পার্ট 3তে বলা আছে। পার্ট 3তে বলা আছে, আর্টিকেল নাম্বার ধারা 12 থেকে 35 পর্যন্ত কিন্তু বলা আছে। ধারা 12 থেকে 35 এই পর্যন্ত কিন্তু বলা আছে আমাদের মৌলিক অধিকার, ঠিক আছে। এবং পার্ট 4-এ কিন্তু বলা আছে ডিপিএসপি, ডিপিএসপি, ঠিক আছে, ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ ধারা 36 থেকে 51 পর্যন্ত কিন্তু বলা আছে। ধারা 36 থেকে 51 পর্যন্ত কিন্তু বলা আছে। বোঝা গেল? আর প্রিএম্বুল এটা তো হবে না, তাহলে উপরে কোনোটি না, এটাও হবে না। তাহলে উত্তর কি হবে? পার্ট 3-তে কিন্তু বলা আছে, ঠিক আছে। এবং মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? মৌলিক অধিকারের ধারণা কিন্তু আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছিল, ইউনাইটেড স্টেটস থেকে কিন্তু নেওয়া হয়েছিল। আমাদের কতগুলো মৌলিক অধিকার আছে? 6খানা মৌলিক অধিকার আছে, ঠিক আছে। নিচে উল্লিখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ হয়? ঠিক আছে, বলবৎ অর্থাৎ কার্যকর হয়। দেখো এই দুটো প্রশ্ন কিন্তু প্রচুরবার রিপিট হয়েছে, ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2012তে এসছে। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? কবে কার্যকর হয়েছে? বলবৎ অর্থাৎ কার্যকর কবে হয়েছে? তাহলে কার্যকর হয়েছে 26শে জানুয়ারি 1950। কবে উত্তর? 26শে জানুয়ারি 1950। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, সরি, নিম্নলিখিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন, কে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়? এই প্রশ্নটা কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। অপশান কি বলছে এখানে? এটা কবে এসেছিল? ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2015তে এসেছিল, ঠিক আছে। ডাব্লিউপি কনস্টেবল 2015তে এসেছিল। তাহলে এখানে আনসার কি হবে? আমাদের যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ অফিসিয়ালদের কিন্তু নিয়োগ করে, ঠিক আছে। এখানে দিয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হবে, এটা কন্ট্রোলার নয়, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের রাজ্যপাল, উপরে সবকটি। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকেও নিয়োগ করে, কন্ট্রোলার মানে অর্থাৎ ক্যাগকেও নিয়োগ করে, এবং রাজ্যের রাজ্যপালকেও নিয়োগ করে। তাহলে এখানে উত্তর কি হবে? উপরে সবকটি, উপরে সবকটি, ঠিক আছে। উত্তর কি হবে? উপরে সবকটি। এছাড়া কাকে নিয়োগ করে? এদেরকে ছাড়া অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে, কন্ট্রোলার অডিটর জেনারেলকে নিয়োগ করে, রাজ্যপালকে নিয়োগ করে, চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যান্ড ইলেকশন কমিশনার, ইউপিএসসি চেয়ারম্যান অ্যান্ড মেম্বার, ইউপিএসসি যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থাকে তার চেয়ারম্যান, এবং ফাইন্যান্স কমিশনারকে নিয়োগ করে, ফাইন্যান্স কমিশনার অফ ইন্ডিয়া তাকে কিন্তু নিয়োগ করে, ঠিক আছে। এছাড়া যে আমাদের কমিশনগুলো আছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশন থাকে, কনস্টিটিউশনাল বডিগুলো, তাদের কিন্তু প্রধানকে কিন্তু নিয়োগ করে রাষ্ট্রপতি, ঠিক আছে।
নেক্সট প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের বিধানসভায় পাস করার জন্য কোন বিলটি একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন? ডাব্লিউবি এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 2014 পরীক্ষায় কিন্তু এসেছিল। অপশান কি বলছে, সমস্ত রেজলিউশন শুধুমাত্র টাকার বিল, সমস্ত রেজলিউশন অর্থ বিল বাদ দিয়ে, আন্তঃরাষ্ট্রীয় বিষয়। তাহলে বিধানসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হচ্ছে সমস্ত রেজলিউশন শুধুমাত্র অর্থ বিল বাদ দিয়ে, মানি বিল বাদে সমস্ত রেজলিউশনের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করতে পারেন? ভারতবর্ষের জরুরি অবস্থা কে লাগু করতে পারে? তাহলে ভারতবর্ষে ইমার্জেন্সি প্রভিশনস কে বলবৎ করে? তাহলে ইমার্জেন্সি চালু করতে পারে কিন্তু ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি। এবং ভারতে কিন্তু 3 ধরনের ইমার্জেন্সি আছে। একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, একটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, তো স্টেট ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি ভারতে কিন্তু লাগু হয়েছে। এখনো পর্যন্ত ভারতে কিন্তু ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, যেটা আমাদের ধারা 360-এ বলা আছে। ঠিক আছে, কততে বলা আছে? 360। এইটা কিন্তু এখনো পর্যন্ত লাগু হয়নি। ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর ধারায় বলা আছে? ধারায় বলা আছে 352-তে। ঠিক আছে, এবং স্টেট ইমার্জেন্সি ধারা হচ্ছে 356। ঠিক আছে, কততে আছে? 356-তে। এবং এখনো পর্যন্ত কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি ভারতে 3বার লাগু হয়েছে। একবার হচ্ছে 1962-তে যখন চায়নার সঙ্গে যুদ্ধ হয়, 1971-এ ভারত বাংলাদেশ মুক্তিযুদ্ধে, এবং 1975-এ কিন্তু এই কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু লাগু হয়েছে। ঠিক আছে, তাহলে 3 ধরনের কিন্তু এই জরুরি অবস্থা হয় এবং এটা লাগু করতে পারে রাষ্ট্রপতি। বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি, পশ্চিমবঙ্গের লোকসভায় সদস্য সংখ্যা কত? পশ্চিমবঙ্গের লোকসভায় কিন্তু সদস্য সংখ্যা হচ্ছে 42টি। ঠিক আছে, 42টি কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভা আসন। সামনেই লোকসভা নির্বাচন, তার লোকসভায় পশ্চিমবঙ্গের সিট হচ্ছে 42টা, এবং সর্বোচ্চ সিট হচ্ছে উত্তরপ্রদেশে আছে। সর্বোচ্চ সিট হচ্ছে উত্তরপ্রদেশে, 80টা সিট আছে। ঠিক আছে, মহারাষ্ট্রে আছে 48টি, মহারাষ্ট্র আছে 48টি। ঠিক আছে, এটা এসছে ওয়্যারলেস অপারেটর প্রিলি 2020, এই পরীক্ষা কিন্তু এসছে। ঠিক আছে, এবার কি বলছে, ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কি বলা আছে? রাইট কোশ্চেন, আর্টিকেল থেকে 16 নম্বর ধারায় কি আছে সেটা জানতে চাইছে। ওয়্যারলেস অপারেটর প্রিলি 2020 পরীক্ষা এসেছিল। অপশান বলছে, আইনের চোখে সমতা এবং সমান সুরক্ষা, অস্পৃশ্যতা বিলুপ্তি, ধর্ম জাতি বর্ণের ভিত্তিতে সামাজিক বৈষম্য বন্ধ করা, সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ। আমরা দেখিনি কোনটা কোন আর্টিকেল বলা আছে। আইনের চোখে সমান এবং সমান সুরক্ষা, এটা আমাদের বলা আছে আর্টিকেল 14 নম্বরে। ঠিক আছে, 14 নম্বর ধারায় কিন্তু বলা আছে। অস্পৃশ্যতা, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, এটা বলা আছে আর্টিকেল নাম্বার 17-তে। জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে সামাজিক বৈষম্য বন্ধ করা, আর্টিকেল নাম্বার 15-তে বলা আছে। আর সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ, ঠিক আছে, এটা কিন্তু 16 নম্বর আর্টিকেলে বলা আছে। কত নম্বর আর্টিকেলে বলা আছে? 16 নম্বর। তাহলে আমাকে চাইছিল কোনটা? 16 নম্বর ধারায় কি বলা আছে? তাহলে উত্তর কি হবে? সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগ, ইকুয়াল অপরচুনিটি ইন দ্য পাবলিক এমপ্লয়মেন্ট, সেক্ষেত্রে কিন্তু এটা 16 নম্বর ধারায় বলা আছে। প্রত্যেকটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে করেছে। 12 থেকে 35 নম্বরে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বলা আছে। তার যে 6টা ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু ইকুয়ালিটি, আমাদের 6টা টোটাল ফান্ডামেন্টাল রাইটস যদি আমরা বলি, তাহলে 6 ফান্ডামেন্টাল রাইটস কি কি বলতো? একটা হচ্ছে সাম্যের অধিকার। কিসের অধিকার? সাম্যের অধিকার। সাম্যের অধিকার বলা আছে আর্টিকেল নাম্বার 14 থেকে 18 পর্যন্ত, এটা ধারা। ঠিক আছে, 2 নম্বর ফান্ডামেন্টাল রাইটস কি বলছে? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার, এটা বলা আছে আর্টিকেল নাম্বার 19 থেকে 22। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার, এটা বলা আছে 23 থেকে 24। তারপরে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর্টিকেল নাম্বার 25 থেকে 28।
5 নম্বরে আছে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার। সংস্কৃতি ও শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার এটা আছে 29 এবং 30। ঠিক আছে। সর্বশেষ 6 হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধান এর অধিকার, আর্টিকেল নাম্বার 32। এই টোটাল কিন্তু 6টা ফান্ডামেন্টাল রাইটস। তাহলে এই যে প্রত্যেকটা 14 থেকে 18 মধ্যে পড়ে প্রত্যেকটা, এটা হচ্ছে সাম্যের অধিকারের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে। নেক্সট কি বলছে, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? এটা ডাব্লিউপি সাব ইন্সপেক্টর প্রিলি 2021 এসেছিল। তাহলে বিধান পরিষদের ক্ষেত্রে সদস্যদের মেয়াদকাল হচ্ছে 6 বছর, 6 ইয়ার্স। উত্তর কি হবে? 6 ইয়ার্স। ঠিক আছে। এবং ন্যূনতম যদি বলা হয় বয়সের ক্ষেত্রে হয়ে যাবে বয়স হচ্ছে 30 বছর লাগে। ন্যূনতম বয়স কত হবে? 30 বছর। 30 বছর। ঠিক আছে। এবং প্রতি 2 বছরে 1/3 মেম্বার কিন্তু রিজাইন করবে। ঠিক আছে। প্রতি 2 বছরে 1/3 মেম্বার কিন্তু রিজাইন করবে বিধান পরিষদের ক্ষেত্রে। এরপরে 28 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? ভালো কোশ্চেন। আমরা এর আগে করেছিলাম কেন্দ্রের ক্ষেত্রে, তাহলে রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? এটা দেখো ডাব্লিউপি সাব ইন্সপেক্টর প্রিলি 2021 এসেছিল। তাহলে উত্তর কি হবে এখানে? অ্যাটর্নি জেনারেল না, উত্তর হবে অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এটা আমাদের আর্টিকেল 165-এ কিন্তু বলা আছে। ঠিক আছে। 165-এ বলা আছে। ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল বর্তমানে কে আছে। যেমন কেন্দ্রে অ্যাডভোকেট জেনারেল কে আছে? আর ভেঙ্কটরামানি। তেমন পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল বর্তমানে কে আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? কল্যাণকর রাষ্ট্র কথা হচ্ছে ডিপিএসপি। এটা ডিপিএসপিতে বলা আছে। ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্রীয় পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ, অর্থাৎ রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি যেটা, সেখানে কিন্তু বলা আছে। এটার ধারণা কিন্তু আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি। যখন সংবিধান তৈরি হয় আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এবং এই ডিপিএসপি ধারা 36 থেকে কিন্তু 51-র মধ্যে কিন্তু বলা আছে। কোথায় বলা আছে? ধারা 36 থেকে 51। প্রস্তাবনা তো আছে। প্রস্তাবনা একবারই সংশোধন হয়েছিল, আমি বললাম 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ একবারই সংশোধন হয়েছে। চতুর্থ তপশিলে বলা আছে কি? চতুর্থ তপশিলে বলা আছে রাজ্যসভার যে আসন বন্টন, যে রাজ্যগুলোর মধ্যে রাজ্যসভার আসন বন্টন নিয়ে কিন্তু চতুর্থ তপশিলে বলা আছে। আর মৌলিক অধিকার তো আমাদের পার্ট 3-তে বলা আছে। আর তপশিলে নেই, এটা পার্ট 3-তে 12 থেকে 35-এর মধ্যে কিন্তু বলা আছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যে এটা ডাব্লিউপি সাব ইন্সপেক্টর প্রিলি 2021-এ এসেছিল। 30 প্রশ্ন কি হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি ইমপিচমেন্ট সম্বন্ধে বলা আছে? আমরা প্রথমের দিকে একটা কোশ্চেন কিন্তু করেছিলাম এই ধরনের কোশ্চেন। এটা ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল প্রিলি 2019-এ এসেছে। তো কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্বন্ধে বলা হয়েছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্বন্ধে বলা হয়েছে কিন্তু 61-তে। ইমপিচমেন্ট কেন করা হয়? ইমপিচমেন্ট করা হয় ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। এবার এই ভায়োলেশন অফ কনস্টিটিউশনের কিন্তু ডেফিনেশন আর কিন্তু কনস্টিটিউশনে নেই, শুধুমাত্র বলা আছে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। তাহলে এখন পর্যন্ত কতজন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়েছে? উত্তর হবে না, একজনকেও কিন্তু ইমপিচমেন্ট করা হয়নি। কি হবে উত্তর? এখনো পর্যন্ত কিন্তু একজনকে ইমপিচমেন্ট করা হয়নি। এই ইমপিচমেন্টের একটা প্রসিডিওর আছে। ইমপিচমেন্ট যে কোনো হাউসে কিন্তু সেটা করা যায়, কিন্তু তাকে 14 ডেজ প্রায়ার কিন্তু প্রেসিডেন্টকে নোটিশ দিয়ে করতে হয়। এবং যে হাউসে করা হবে তার 1/4 মেম্বারের সই নিয়ে কিন্তু করতে হয়, সম্মতি নিয়ে। তারপর সেই হাউসের কিন্তু 2/3 মেম্বার দিয়ে সেটাকে পাস করাতে হবে। তারপরে যে হাউসে করা হবে, যদি লোকসভায় হয় তারপরে রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় যদি 2/3 মেজরিটি নিয়ে সেটা পাস করে, তারপরে কিন্তু সেটাতে আমাদের ভারতীয় প্রেসিডেন্ট কিন্তু ইমপিচমেন্ট করা যাবে। ঠিক আছে। তো এই যে এর কিন্তু আরও কোশ্চেন আছে। আজকে আমি 30 পর্যন্ত করলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি বাকি টোটাল
70টা কোশ্চেন আছে, 70 থেকে 72টা কোশ্চেন আমি প্রিভিয়াস ইয়ার কনস্টেবল থেকে রেডি করেছি। তো এই ভিডিওতে কিন্তু 30টা কোশ্চেন থাকলো। নেক্সট পার্টে কিন্তু বাকি 40টা কোশ্চেন আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা আলোচনা করব। এইরকম প্রত্যেকটা আপডেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ক্লাস আমাদের যে আগামী পরীক্ষাগুলো আছে তার প্রিপারেশনের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের কি দরকার, কোন ক্লাসটা দরকার সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টাটা, থ্যাংক ইউ।